অনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য দিদি এবং ঢেপি। দুইজনের এই যে ঝামেলা অশান্তি লেগেছে এবং সেই ঝামেলা অশান্তি চরম পর্যায়ে পৌঁছাচ্ছে, সেইটা নিয়েই কথা বলতে এসছি। তোমরা দেখেছো যে কালকে দিদির লাইভ, আমাদের জাস্ট দিদির কালকে একটা লাইভ হয়েছে এবং যেখানে জাস্ট দিদি পুরো আউটবাস্ট করেছে এবং বলেছে যে কে কোথা থেকে কিভাবে কলকাঠি নাড়ছে, কে কোথায় কি করছে না, কতটা করছে, কে আমার জন্য গর্ত খুঁড়েছে, সেই গর্তে ভরার জন্য আমাকে কিভাবে ব্যবস্থা করছে, সমস্তটা আমি জানি। কিন্তু আমি চুপচাপ রয়েছি। আজকে 3 মাস ধরে আমি ভিডিও ঠিকঠাক দেই না। আমার চ্যানেলের ক্ষতি আমি করছি, যতটুকু না ভিডিও দিলে নয়, শুধু লাইভ করে আর খুচখাচ ভিডিও করে আমি ছেড়ে দিয়ে চ্যানেলটাকে শুধু বাঁচিয়ে রেখেছি। কিন্তু আমি আর মুখ বন্ধ রাখবো না। যেইখানে দেখব আমি সেইখানে কথা বলবো। এই যে নছল্লাগিরি, এই যে ফ্যামিলির কেচ্চাকে নিয়ে এসে সোনার আংটি বানানো, এই করা, আজকে তোমরা দেখেছো যে চীনার ভিডিওতে চীনা একটা সোনার আংটি বানাতে দিয়েছিল এবং ওর মা সেটা এনে ওকে দিয়েছে এবং যেটা দেখে দিদি বলছেন যে সোনার আংটি আজকে নিয়ে আসা হয়েছে। যেই মায়ের বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে, বাচ্চা মানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে, সেই জায়গায় মা নিজে গয়না বানাচ্ছে। এটা অবশ্য আমিও এটা খুব একটা ভালো চোখে দেখিনি। কারণ সত্যি কথা, আজকে চীনার ছেলের যেই পজিশনে যেইভাবে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সবার আগে তার প্রায়োরিটি হওয়া উচিত সোনার আংটি ভাড় মে যায় আমার সোনার আংটি একটাই, সেটা হচ্ছে আমার সন্তান। আমার জীবনে আমার সোনার আংটি, হীরের আংটি একটাই, সেটা হচ্ছে আমার সন্তান। আগে সেই হীরেটাকে আমি যত্ন করে আমার কাছে আনবো, তারপরে বাকি গয়নার কথা চিন্তা করব। আমি হলে তাই করতাম। তো এই জায়গাটায় উনি যেটা বলেছেন আমি সেটাকে সমর্থন করি। এইবার কালকে তোমরা দেখেছো যে লাইভে একটা ঘটনা ঘটেছে, যে দিদি বলছেন যে কে চালনা করছে, এই ঢেপিকে কে চালনা করছে, কে কখন ফোন করে কি বলতে হবে, কি করতে হবে, কখন ভিডিও নামাতে হবে, সমস্তটা ডিরেকশন দিচ্ছে, সবটা আমি জানি। এবার সাথে সেই সময়ে আমাদের দিদিকে একজন কমেন্ট বক্সে কমেন্ট করে বললেন, আপনি কি বা তুমি কি আমাদের ম্যাডামের দিকে উদ্দেশ্য করে বলছো? আমি কি আমার মতন ভেবে নিতে পারি? বলছে তুমি কাকে ভাববে সেটা তোমার ব্যাপার, তুমি কাকে বুঝবে কাকে ভাববে সেটা তোমার ব্যাপার। আর যখন ম্যাডামের নাম উদ্দেশ্য করে বলেছে তখন সাথে বলছে এই একদম আমার হারিয়ে যাওয়া মেলায় কুড়িয়ে পাওয়া বোন সম্বন্ধে কোনো কথা বলবে না। আমি কিন্তু তাহলে হেভি রেগে যাব। আমার কিন্তু দিদির সঙ্গে ভীষণ সখ্যতা, ভীষণ মিল। দিদি আমাকে ফোন করে বলেছে এই বলদিকে নিয়ে একটা ভিডিও তুমি করবে না। কি তুমি পড়ে আছো একটা 15-16 হাজার চ্যানেলের দিকে? তোমার এত বড় চ্যানেল, তোমার মানায় ওই বলদিকে নিয়ে ভিডিও করা? একদম বলদিকে নিয়ে ভিডিও নামাবে না। তার মানে উনি মুখ ফসকে বলছেন, আবার সেটাকে ঢোকটা গিলে আবার সেটাকে জায়গা মতন ঢুকিয়ে নিয়ে চুপ করে বসে মানে বলছি না মানে তুমি বুঝতে পারছো। কিন্তু যখনই তুমি বলবে এটা না তো আমি অন্য কিছু বলেছি, তাহলে আজকে কার সম্বন্ধে এই ধরনের কথা তিনি বললেন? কার সঙ্গে ঢেপি এমন মিশছে? নতুন কোন জায়গায় ঢেপির আগমন দেখা গেছে? তোমরা পরিষ্কার। তাহলে যেই ভিউয়ার্স কমেন্ট বক্সে কমেন্টটা করেছে তিনি ঠিক জায়গায় তীরটা লাগিয়েছে, কিন্তু স্বীকার করার ক্ষমতা আজকের ডেটে জাস্টের নেই। কারণ উনি যেচে পড়ে এই জিনিসটা করেছেন। উনি চেয়েছিলেন এই মানুষটার পাওয়ারকে কাজে
লাগিয়ে সমস্ত ওয়াইটির ওনার নেগেটিভে যারা যারা ভিডিও করে তাদেরকে নাকানি চোবানি খাওয়াতে। এবং আজকে দেখুন, তার মানে অন্যের জন্য গাড্ডা খুঁড়তে উনি চেয়েছিলেন এবং তারা গাড্ডায় পড়বে, উনি মজা নেবেন, এটাই ওনার উদ্দেশ্য ছিল। এবং উনি পুরো ওয়াইটির সমালোচনার জগতে একচ্ছত্র অধিপতি হয়ে পুরো ছড়ি ঘোরাবেন। ওনার আন্ডারে সবাই কাজ করবে, ওনার কথায় উঠবে, ওনার কথায় বসবে, ওনার হাতে হ্যাঁ বলবে, ওনার নাতে না বলবে। এটা উনি চেয়েছিলেন, উনি স্বীকার করুক আর না করুক। আজকের ডেটে পুরো বুমেরাং হয়ে সেটা তার পেছনে এমনভাবে ঢুকেছে বাসটা। বলেছে না, বাস তুমি কেন ঝাড়ে, বাস তুমি এসো আমার ড্যাশ। সেই ড্যাশের মধ্যে ঢুকে গিয়ে বাস একদম জায়গা মতন একদম ঢুকে পড়েছে। আবার কালকে ঢেপি থ্রেট দিয়েছে, চমকাবি না, চ্যালেঞ্জ নিবি না সালা, কালকে ঢেপি বলেছে একদম পাঙ্গা নেহি লেনে কা। আমি কিন্তু একদম বাস দ্রোণীর বাস পদে গুজে দাঁড় করিয়ে দেবো। ভাবুন, নো খিস্তি, নো গালাগালি, অনলি মস্তি অ্যান্ড মস্তি, পদে গুজে দাঁড় করিয়ে দেবে। ভাবুন, ভাষা ভাবুন। সভ্য ঘরের একেবারে কি বলবো, সো কল সফিস্টিকেটেড ঘরের হাউস ওয়াইফের ভাষা শুনুন। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে বলছে পদে গুজে দাঁড় করিয়ে দেবো, মানে কিচ্ছু বলার নেই। হ্যাঁ, এইবার সেইখানে দাঁড়িয়ে জাস্ট কিন্তু এতটা বলার পরে হ্যাঁ উনি বললেন যে না, আমি কিছু বলিনি, তোমরা কাকে ভাববে না ভাববে সেটা তোমার ব্যাপার, তবে খেলা কোন জায়গা দিয়ে চলছে আমি কিন্তু বুঝতে পারছি। তবে আমি অনেক দিন ধরে সহ্য করছি, এবার কিন্তু আর সহ্য করব না, এবার আমি মুখ খুলবো। এবং মুখ খুলতে গিয়ে উনি দুটো কথা কালকে বলেছেন। একটা বক্তব্য কি, এই যে আমি ওর সঙ্গে দেখা করতে গেছিলাম, ও আমার সঙ্গে দেখা করতে গেছিল, সেখানে ও অর্ধেক চেরা একটা জামা পরে এসছিল এবং সেখান থেকে ও যখন রিক্সা থেকে নামলো ওর অর্ধেক থাই শো করছিল। আমি কি সেটা বলবো? ওর বাড়িতে একবার গিয়ে কেন আর গেলাম না, আমি কি সেটা বলবো? ওর বাড়িতে ও কি করে ওর বাড়িতে কিভাবে চলে আমি সেটা দেখে এসছি, আমি কি সেটা বলবো? উনি কিন্তু বলবো করে সবটাই বলে দিয়েছেন। এবং উনি কি দেখতে পারেন একটা গেস কিন্তু আমি করতে পেরেছি। কারণ কি, বেশ কিছুদিন আগে লাল জলের সমারোহ নিয়ে বেশ কোন সঙ্গে স্কচ, হুইস্কি, আরও বিভিন্ন জিনিসের সঙ্গে কোনটার সঙ্গে কি যায়, কোনটার সঙ্গে কীরকম চাট খেতে হয়, কোনটার সঙ্গে কী করতে হয়, দারুণ অভিজ্ঞতা আছে ওর, সেই অভিজ্ঞতাটা বাস্তবে না থাকলে এত ডিটেলস বলা সম্ভব না। আমার মনে হয় সেরকমই কোনো কিছু একটা হয়তো জাস্ট দেখেছেন, যেটা কালকে উনি ইঙ্গিত দিয়েছে। কয়দিন আগে এই যে ঘর সংসার দিদির ব্যাপারেও এরকম একটা কথা উঠে এসেছিল, উনি কিন্তু এই ঢেপি কিন্তু সেইটাকে মানে একেবারে সমর্থন করে বলেছে হতেই পারে, ওনারা যেই জায়গায় থাকে এই জায়গায় এটা কোনো ব্যাপারই না। তো আমার মনে হচ্ছে সেরকমই কিছু একটা ঘাপলা কেস উনি দেখে এসছেন, যেটা উনি বলবো করেও বলতে পারছেন না। এবং এটাও বলেছেন যে ওর বাড়িতে এমন অপরিষ্কার থাকে, যেটা আমরা বারবার বলেছি, ওর ব্লগিং চ্যানেল দেখলেই বোঝা যায় ও কতটা গিদর, ওর ব্লগিং চ্যানেল দেখলে বোঝা যায়। আজকে ও সুতপার ঘর সংসার নিয়ে কথা বলে। সুতপাকে দেখে বলুন তো, যে একটা অল্প পয়সার মধ্যে ওর বর একটা মলে চাকরি করে, কত টাকা মায়না পায় আমাদের সবার একটা আইডিয়া আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুতপা একটা ভাঙাচোরা ঘরের মধ্যে থেকে আজকে পয়সা রোজগার করে আজকে কিন্তু সে একটা কিচেন করেছে, মডুলার কিচেন করেছে, সে টাইলস বসিয়ে বাথরুম করেছে, তার ঘর সুন্দর করেছে, সোফা কিনেছে, রিসেন্ট কিচেন চিমনি কিনেছে। হ্যাঁ, এই যে ছোট ছোট জিনিসগুলো সে করেছে,
সে করেছে, আজকে ওর ইনকামে ও কি করেছে, ও যে ইনকামটা করে ওই ইনকামে ও কি করে, ওর বাবা মাকে নাকি ও দেখাশোনা করে। এবং ওর মানে সুতপার আজকে 3টে ভিডিও, ও দিনে কটা ভিডিও করে, একটা ভিডিও করে, ও 2টো চ্যানেলে 2টো ভিডিও করে, সেখানে দাঁড়িয়ে সারা দিনে ওর মেয়ে থাকে না, বাচ্চাটা শুধু বাচ্চাটাকে নিয়ে থাকে, স্বামী সারা দিন তাপ্তি দেয়। ওর যদি ব্লগিং চ্যানেল দেখেন সেখানে ওর বর ঘর ঝাড় দেওয়া, হ্যাঁ, রান্না করা, কাপড় কাচা, অর্ধেক জিনিস সে করে দেয়। সেইখানে দাঁড়িয়েও ও ঘর দুয়ার, আরে 9 তলায় থাকলে কি হবে, 9 তলা দিয়ে ঝোল খাবে? মানুষ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বেড়ার ভাঙাচোরা ঘরেও পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ একেবারে রাজপ্রাসাদের মতন করে রাখতে পারে। আর যদি মনে করে যে না না গিদরের মতন থাকবো, ওই অট্টালিকায় বসেও গিদরের মতন থাকা যায়, যেটা ও থাকে। আমরা বহুদিন ওর ব্লগিং চ্যানেল দেখে বলেছি সুতপার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো প্রশ্ন আমরা তুলতে পারি না, কারণ ও প্রচণ্ড মানে পরিষ্কার পরিচ্ছন্ন। ওর বটিটা যে ও যেটা দিয়ে কাটে, সবজি কাটে, সেটা দেখবেন, মুখ দেখতে পারবেন, এত ঝকঝক করে। ওর বেসিন, ওর বাসন, ও হাঁড়ি কড়াই যে রান্না করে, দেখবেন তো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে এই গিদরটা দিনের পর দিন ওর নাম কি বলে, সুতপার পোষণ, মানে ও কিভাবে সংসার চালায়, কিভাবে কি করে, সেটা নিয়ে বলতে বসে। আজকের ডেটে কিন্তু দিদি সেটা বলছে যে আমি কেন ওর বাড়িতে একদিন গিয়ে আর সেকেন্ড টাইম গেলাম না, কারণ ওর গিদরপানা দেখে। মানে গিদরপানা দেখে উনি বলেনি, উনি বলছে যে কেন গেলাম না। হ্যাঁ, মানে উনি, তোমরা সবাই জানো যে জাস্ট কিন্তু একটু পিটপিটে টাইপ, সেই কারণের জন্য উনি ওখানে ওর বাড়িতে একদিন গিয়ে আর দ্বিতীয় দিন যায়নি। এক রাত্রি থেকে উনি বুঝে এসছে যে এটা কি জিনিস, কি যন্ত্রর পিস। আজকে এদের মধ্যে খাওয়া খাই লেগেছে, দালাল কে প্রধান দালাল হবে সেটা কিন্তু নিয়েই ঝামেলাটা লেগেছে। এ ছিল আমাদের জাস্ট ছিল এই বেচুর মানে ননখোকার প্রধান দালাল। সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি মানে এই আমাদের ঢেপি সুন্দরী অনেক দিন থেকে চান্স খুঁজছিল যে ননখোকার নয়নের মণি হয়ে প্রধান একেবারে দালালে পরিণত হওয়ার জন্য চেষ্টা করছিল। তারপরে যখন দেখলো ননখোকা এই জাস্ট লাথি মেরে একেবারে জায়গা মতন সরিয়ে দিয়ে তার অকাত তাকে বুঝিয়ে দিয়ে তাড়িয়েছে, সেই সুযোগে টপাস করে এই ঢেপি সুন্দরী সেই জায়গায় গিয়ে একদম প্রধান দালালে আজকে পরিণত হয়েছে। আজকে পুরো ওয়াইটি এই ননখোকার নোংরামি দেখতে পাচ্ছে, শুধুমাত্র এই ঢেপি সুন্দরী ছাড়া ও দেখতে পাচ্ছে না। ও ভাই পুরো হেগে মুতে পুরো মুখের মধ্যে লেপে দাঁড়িয়ে আছে, আর এই ঢেপি বলছে না না ভাই হাগো, কোনো চিন্তা নেই, তুমি হাগবে আমি পরিষ্কার করে দেবো, তুমি হাগবে আমি পরিষ্কার করে দেবো, কোনো ব্যাপার না। ও মানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাইয়ের মুখ চোখ থেকে পুরো যে গু লেপে রয়েছে, ভাই সেই গুটাকে সরিয়ে ভাইকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে করে দেখানোর চেষ্টা করছে, যেটা ও চেষ্টা করেও পারছে না। আজকে জাস্ট কিন্তু ওই বাড়িতে গেছিল, ওই বাড়ির মানে ভেতরের যে খবরগুলো যে এনেছিল, আজকে ও বলছে তুমি আমাকে খবর দেবে তারপরে আমি ভিডিও বানাবো, আমার এই রকম অবস্থা। কিন্তু ও একে মিথ্যাবাদী বলছে, কিন্তু এও হচ্ছে মহা হারামি, মহা মিথ্যাবাদী। কেন বলছি, যখন জাস্ট এই ননখোকার বাড়িতে যায়, ফোনে একমাত্র ক্রিয়েটার এই ছিল, এই নচ্ছাটা ছিল ফোনের মধ্যে, যেখানে জাস্ট কখন নেমেছে, জাস্ট অটোতে কত টাকা ভাড়া দিয়েছে, বার্গেনিং কত হয়েছে, কততে রাজি হয়েছে, সমস্তটা ও জানে, সমস্তটা। এবং জাস্ট ওই বাড়িতে যাওয়ার পরে কি কথোপকথন হয়েছে, ওইখানে কি আলোচনা হয়েছে, সমস্ত ডিটেলস এই ঢেপি সুন্দরী জানে। তো সেখানে দাঁড়িয়ে ও বলছে আমি তোমার কাছ থেকে খবর নেব, ভাই একজনকে ফোন করেছি, সেখান থেকে আমি ডিটেলস জানছি, তারপরেও বলছে আমি তোমার কাছ থেকে খবর নিয়ে ভিডিও করব, তোমার কাছ থেকে ভিডিও করব। তারপরে আস্তে আস্তে কি করেছে, কটলাইনে খেলা শুরু করেছে। মানে এইদিকে জাস্টের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখেছে, ওইদিকে জাস্টের পেছনে ওই ননখোকার কাছাকাছি কারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। যেমন আলুর দমের সাথে
আলুর দমের সঙ্গে কিন্তু এ সুন্দর সদ্ভাব রেখেছিল কন্টেন্টের জন্য। আলুর দমের কাছ থেকে পুরো কেসের ডিটেলস ও নিয়ে আসতো এবং সেটা দিয়ে দিয়ে ও মানে ভাঙিয়ে ভাঙিয়ে আজকে ও কন্টেন্ট করতো। আজকের ডেটে কিন্তু জাস্ট প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। কালকে ও বলেছে আমাকে যতটা দিবি আমি ততটাই তোকে দেব, মানে একদম ছাড়বো না, আমাকে ভয় দেখাবি না, আমাকে ভয় দেখাবি না, ভয় আমি কাউকে পাই না। আরে দাঁড়া, জায়গা মতন পড়লে তো ভয় পাবি, আগে জায়গা মতন পড়, এখনো পড়িসনি জায়গা মতন। ছড়ি তো শুধু ওই ঘরের পোষ্য পাঠাটার উপরে চালিয়ে গেছিস, ঘরের পোষ্য পাঠাটার উপরে চালিয়ে গেছিস এবং নিজে যেন সেফ থাকিস, নিজে যেন সেফ থাকিস সেই জন্য আগে ভাগে গিয়ে কোনো একটা জায়গায় নাম লিখিয়ে নিয়েছিস, সদস্য পদ গ্রহণ করে নিজে যেন সেফ থাকিস, মানে তুই লোকের পেছনে কেস দিবি, তোকে যেন কেউ কিছু করতে না পারে, বা কেউ যদি তোর নামে কিছু করে সেইখান থেকে যেন প্রোটেকশন পাস, তার জন্য আগে ভাগে গিয়ে তুই ধান্দাবাজি করে একটা মানে সদস্য পদ নিয়ে বসে রয়েছিস। আমরা বুঝি না, তুই ভাবিস তুই একাই চালাক, তুই ভাবিস তুই একাই চালাক। আমি তো ওখানে ভাইয়ের সাথে ঝিঙ্কুকে দেখিনি, ঝিঙ্কু হয়তো আগে গেছিল, ঝিঙ্কু হয়তো আরামবাগ রিসর্টে আগে গেছিল, যেই দেখেছে ভাই আরামবাগ মানে ভাই বেরোচ্ছে বাড়ির থেকে, হ্যাঁ আচ্ছা বলুন তো, ভাই বাড়ির থেকে বেরোচ্ছে সেটা গেস করে ঝিঙ্কু মামুনি কি করে জানলো যে ভাই আরামবাগ রিসর্টে গেছে? ভাই তো আরামবাগ রিসর্টে গেছে বলেনি, বা আরামবাগ রিসর্টের মানে ভিডিও ফুটেজ পরে দিয়েছে, পরে দিয়েছে, আগে তো ঝিঙ্কু দিয়েছে। তাহলে ঝিঙ্কু কি করে জানলো যে ভাই আরামবাগ রিসর্টের ভিডিও ছাড়বে বা আরামবাগ রিসর্টে গেছে সেটা দেখাবে? কি করে জানলো যদি যোগাযোগ না থাকে? ও খাওয়াতে বসছে, ঝিঙ্কু ভাইকে বদনাম করার চেষ্টা করছে, ঝিঙ্কু ভাইকে বদনাম করার চেষ্টা করছে সেই কারণের জন্য যে ভাই যেই বেরিয়েছে দেখেছে, সেই জন্য গেস করে ও মিলিঝুলি করে একটা ভিডিও ছেড়ে দিয়েছে যাতে ভাইকে বদনাম করা যায়, যেটা ও আগাগোড়া খাওয়ানোর চেষ্টা করছে। অথচ মাঝে আবার উল্টো সুর গিয়ে বলেছিল হ্যাঁ ভাইয়ের কাছে যদি ভাই সম্পর্ক করেই থাকে তাহলে ভাইয়ের কাছে এর থেকে ভালো মেয়ে কে আসবে, ভাইয়ের একেবারে উপযুক্ত, ভাইয়ের একেবারে উপযুক্ত। এই কথা শুনে জাস্ট হেভি খচে গেছে, খচে গিয়ে বলছে ও ভালো চায় ভাইয়ের, ও ওই রকম একটা উড়ো ছাইকে আজকে ভাইয়ের জীবনে আনতে চাইছে যে নষ্ট মেয়ে ছেলে, নোংরা চরিত্রের, যে নাকি তার বাচ্চা ছেড়ে চলে এসছে, তার 8 বছর ধরে একটা ছেলের সঙ্গে ভালোবাসা করে তাকে বিয়ে শাদী না করে তার সঙ্গে রয়েছে, সেখানে নাকি এই বাচ্চাটার জীবনটা ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে দেখেও ও বলছে ভাইয়ের জন্য এই মেয়েটা উপযুক্ত। তাহলে এ ভাইকে ভালোবাসে? আপনারা কি বলেন, এ ভাইকে ভালোবাসে? অ্যাকচুয়ালি বাস্তব সত্যি বলেছে, না তো ঢেপি সুন্দরী ভাইকে ভালোবাসে, না তো আমাদের এই দিদি ভালোবাসে। দিদি কিন্তু তবুও কিছুটা মানবিকতা আছে, উনি কিন্তু এই ব্যাপারটার মধ্যে ভাই যে ইনভলভ হোক চায়নি, কিন্তু উনি চেয়েছিল ভাই খেলাক, ভাই এনজয় নিক, এই নোংরামিটা কিন্তু উনি চেয়েছিল। কারণ এইটা যে ভাই যে এই মহিলার সঙ্গে যুক্ত এটা কিন্তু উনি জানতেন। শুধু এটা নয়, সোলবালির কাণ্ডও কিন্তু আমাদের জাস্ট জানতো, তখনও কিন্তু ভাই গল্প করছে, ভাই প্রেম প্রীতির আলোচনা করছে, জানতো, কিন্তু সেটাও চেপে গেছে, ভাই মজা নিচ্ছে। উনি ভেবেছিল ভাই ঠিক ওনার মতন ডুবে ডুবে জল খাবে, মজা নেবে, মাঝে মাঝে কোথাও গিয়ে একটু টাইম পাস করে মজা ফজা নেবে, আবার বাড়িতে চলে আসবে, যেটা উনি করেন সেটাই ভেবেছিল ভাই করবে। কিন্তু ভাই যে ফেসে যাবে এটা দিদি বুঝতে পারেনি, দিদি ভেবেছিল ভাই যাবে, খাবে, মজা নেবে, চলে আসবে, আবার যাবে, খাবে, মজা নেবে, চলে আসবে, বউ নেই, তার অভাবটা ভাই এইভাবে পূর্ণ করবে। কিন্তু ভাই যে একেবারে ভাইয়ের ঘাড়ের ওপরে এই পেতনি পুরো চেপে বসবে আর ভাই যে তাকে আর নামাতে পারবে না, এইটা দিদির ধারণা ছিল না। এবং দিদিকেই উল্টো ল্যাং মেরে এই নচ্ছার একেবারে আউট করে দেবে, এটাও দিদির ধারণা ছিল না। যেই জায়গায় উনি পুরো কেসটা গুবলেট হয়ে গিয়ে উনি কেসটা খেয়ে লাথিটা উনি খেয়েছেন, যেটা ওনার ধারণার বাইরে ছিল, সেই কারণের জন্যই আজকে কিন্তু একেবারে ঝামেলার চরম তুঙ্গে লেগে গেছে। আর এই দিকে
এই যে ঢেপি সুন্দরী দেখেছে এই সুযোগে আমি ভাইয়ের প্রধান দালালে পরিণত হব এবং এদের বিরুদ্ধে আমি চলে যাব। তাতে কি হবে? আমি কন্টেন্ট পাবো। দেখছেন আজকে বলছে আমার এত কন্টেন্ট, আমার কথা বলার সময় নেই, ওই জন্য সবাইকে মিলি ঝুলি করে সবাইকে অ্যান্সার ব্যাক করছে এবং একটা ভিডিওতে 30 থেকে 35 মিনিটের ভিডিও করে রেভিনিউ ইনকাম করে বেরিয়ে যাচ্ছে। ওর কিন্তু ভিউজ কিন্তু ডাউন হয়নি, ওর ভিউজ যেই জায়গায় ছিল ওর ভিউজ কিন্তু সেই 2-3 হাজার করে হয়েই যাচ্ছে, যেটা ও চাইছিল। তাহলে বুঝতে পারছেন পলিটিক্সটা কে কেমনভাবে খেলেছে। আর ঘাপলা কেসে কোন জায়গায় জাস্টের ফল্ট হয়েছে এবং যেই কারণের জন্য জাস্ট আজকে না মানে কি বলবো, মানে শাখের করাতের মতন অবস্থা হয়েছে, না বলতে পারছে না গিলতে পারছে, বলতেও পারছে না গিলতেও পারছে না, বলবো করছে, বলবো করে অনেক কিছু বলে ফেলছে, আবার ঢোক গিলে বলছে না আমি এরকম কোনো কিছু বলিনি, তুমি যদি কিছু বুঝে থাকো তাহলে তোমার ব্যাপার, আমি কি বলবো, মানে এরকম ব্যাপার। শেয়ানে কোলাকুলি। এবার এই শেয়ানে কোলাকুলিতে কতটা কি হবে, কত দূর, এবার কে কার কতটা চুল ছিঁড়ে কাকে কতটা নামাবে। আজকে ঢেপি সুন্দরী বলছে এই যে তোমার বর তোমাকে এই যে উদ্ধার করে নিয়ে আসলো, যেটা আমরা এতদিন বলছিলাম, হ্যাঁ প্রয়োজনে তোমাকে এই যে তোমার প্রয়োজনে তা সে যে তোমাকে হেল্প করলো, তখন আজকে জাস্ট বলছে কেউ কারোর প্রয়োজন ছিল না, আমরা দুজনের দরকার ছিলাম, আমাদের ওর বরেরও একটা মেয়ে দরকার ছিল আর ওরও ওই নোংরা পরিবেশ থেকে বের করার জন্য ওর মা বাবারও একটা পুরুষের দরকার ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ওর মা বাবা একে খুঁজে বার করেছে আর এ তখন সব থেকেও অনাথ ছিল, মানে ওর বর সব থেকেও অনাথ ছিল। একটা ভাড়া বাড়িও ঠিক করে জোটেনি, 3 ভাই মিলে একটা বাড়িতে ভাড়া থাকতো, 2 ভাই ওই ভাড়া বাড়িতে থাকতো, প্রায় সময় এ হোটেলে মোটেলে এইখানে ওইখানে খেয়ে খুয়ে পড়ে থাকতো, বুঝতে পেরেছো, মানে ভ্যাগাবন্ডের জীবন ছিল। সেই কারণের জন্য তার সঙ্গে একটা কোনো মেয়ে বিয়ে দিয়ে তাকে সংসারী করা দরকার ছিল, সেই কারণে এর সাথে এর বিয়েটা হয়েছে। আর এও দেখেছে যাক এই মেয়েটার কেউ নেই, অনাথ মেয়ে, হ্যাঁ ওইখান থেকে হয়েছে তো কি হয়েছে, আমি নিয়ে এসে আমি আমার মতন সংসার করব এবং সংসার ধর্ম পালন করলে এ ভালো হয়ে যাবে বা এর ভালো পরিবেশে থাকলে এর ওইটা আর কেউ জানবে না। তো সেখানে তো প্রয়োজন তো অবশ্যই উনি উদ্ধার করেছেন। উনি যদি মনে করতেন, উনি তো একটা গরিব ঘরেরও অনাথ মেয়েকে বিয়ে করতে পারতো, বা একটা গরিব ঘরের মা বাবার একেবারে নিঃস্ব কিছু দিতে পারবে না সেরকম মেয়েও বিয়ে করে উদ্ধার করতে পারতো। আজকে কোনো ভালো ছেলে না হলে, মানে মানসিকভাবে ভালো না হলে সে কি কোনোদিনও এইরম ধরনের মানে এইরম জায়গার মেয়েকে এনে বিয়ে করে? হ্যাঁ, কিন্তু দেখুন ওনার সেইটুকু সৎসাহস নেই যে সেই কৃতজ্ঞতাটা স্বীকার করে, কারণ এই মানুষটাকে উনি অ্যাকচুয়ালি যা ভিউয়ার্সদের সামনে দেখায় পুরোটাই দেখাবা। উনি ওনার স্বামীকে না তো শ্রদ্ধা করে, না তো ভক্তি করে, না তো ভালোবাসে। যদি সেটা করতো, ওনাকে যেই জায়গা থেকে তুলে এনে ওনার স্বামী বিয়ে করেছে তারপরে উনি ওনার জীবনে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটাতে পারতো না এবং তার সঙ্গে কাজল ঘষাঘষি করার জন্য জায়গায় গিয়ে নোংরামিও করে আসতে পারতো না। সত্যিই প্রকৃত হাউসওয়াইফ হলে তারা এসব পারে না। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।